মানুষের আয়ুষ্কাল কিন্তু বাড়ছে। আমাদের দেশ সহ সারা পৃথিবীতেই মানুষের আয়ুষ্কাল বাড়ছে এবং সিনিয়র সিটিজেন এর সংখ্যা কিন্তু দিন, দিন বেড়েই চলছে এবং এদের একটা বড় অংশ দেখা যাচ্ছে বিভিন্ন পর্যায়ে তারা স্ট্রোক করছে এবং স্ট্রোক পরবর্তী পর্যায়ে তারা মানে বাসায় থাকছে এবং বাসায় যেটা হচ্ছে যে কোয়ালিটি অফ লাইফ টি মেইনটেইন করতে পারছে না। এক্ষেত্রে আসলে যদি তারা কোয়ালিটিফুল লাইফ যদি মেইনটেইন করতো এবং কোনভাবে যদি তারা কোন রিহ্যাবিলিটেশন প্রসেস এর মধ্যে দিয়ে যেত, তাহলে তাদের লাইফটি আসলে কত ভালো হতো সে ব্যাপারটা যদি একটু আলোচনা করতেন। জি, ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ যে ওয়ার্লড ওয়াইড দেখা যায় যে স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি কিন্তু এখন অনেক বেশি এবং আমরা প্রতিনিয়তই দেখতে পাচ্ছি যে প্রতি ৩ সেকেন্ডে একজন মানুষ স্ট্রোকে আক্রান্ত হন। এটা কিন্তু খুবই অ্যালার্মিং একটা বিষয় এবং সেটা যদি আমরা কাউন্ট করি কত সংখ্যক মানুষ এই স্ট্রোকে আক্রান্ত হচ্ছে এবং সেটা সিভিয়ারিটি অনুযায়ী কিছু মানুষ অনেক সময় মৃত্যুবরণ করছে এবং কিছু মানুষ বেঁচে থাকলেও তাদের মধ্যে একটা রেসিডুয়াল প্যারালাইসিস বা পক্ষাঘাতগ্রস্ততা তৈরি হচ্ছে। তো এই জায়গাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আপনি যেমনটি বলছেন এটা বয়স্কদের তো স্বাভাবিক, অনেক ইয়াং মানুষও কিন্তু স্ট্রোকে আক্রান্ত হচ্ছে। বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে এই ঝুঁকিগুলো অনেক বেড়ে যায়। কারণ তাদের অনেক কোমরবিডিটি থাকে, অন্যান্য ডিজিজে আক্রান্ত থাকেন। তার মধ্যে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি ডিজিজ, ডিসলিপিডিমিয়া এই জাতীয় সমস্যাগুলো আগে থেকেই থাকে। সাথে আবার এই স্ট্রোকের মানে পরবর্তী যে প্যারালাইসিস যখন যোগ হয় তখন এই রোগীর জন্য আসলে খুবই কষ্টদায়ক হয়। এখান থেকে তাকে আবার পূর্বের জীবনে ফিরিয়ে নিয়ে আসার জন্য আপনি যেমনটি বললেন রিহ্যাবিলিটেশন চিকিৎসা সেবাটা খুবই জরুরি। এক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট পার্টটাকে ২ টা ভাগে সাধারণত ভাগ করে নিই। আপনি জানেন যে এটা অ্যাকিউট যে মেডিকেল কন্ডিশন সেক্ষেত্রে ওই রোগীটাকে একটা বিশেষায়িত হসপিটালে নেওয়া, ওই সাপোর্ট দেওয়া, তাকে অন্যান্য যে সমস্যাগুলো থাকে সেগুলো নিয়ন্ত্রণে নিয়ে আসা। এটা যেমন জরুরি ঠিক পাশাপাশি এটা পরবর্তীতে যে পক্ষাঘাতগ্রস্ততা তৈরি হয় সেটাকে ঠিক করার জন্য স্বাভাবিক অবস্থানে নেওয়ার জন্য ফিজিওথেরাপি এবং পুনর্বাসন চিকিৎসাটা খুবই জরুরি। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা দেখতে পাই এই জায়গাটায় আমাদের একটু অবহেলার শিকার হন রোগীরা বা অনেক সময় রোগীর আত্মীয়স্বজন বা রোগীর অ্যাটেন্ডেন্টরা এই বিষয়টাকে খুব বেশি গুরুত্ব দেন না। যার ফলে এই যে একটা পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তি সে আর স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে না। কিন্তু আমরা দেখতে পাই আমাদের এক্সপেরিয়েন্স থেকে যদি একটা মানুষ প্রপারলি সঠিক সময় থেকে যদি এই সেবাটা শুরু করতে পারে, চিকিৎসা সেবাটা নেন, তাহলে অধিকাংশ রোগী কিন্তু তাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন। আমরা দেখতে পাই অনেক ক্ষেত্রেই যেমন আপনি জানেন যে স্ট্রোক সাধারণত ২ টি কারণে হয়। একটা হলো ব্রেনের যে রক্তনালীগুলা রয়েছে সেখানে রক্ত সরবরাহটা কম হয়, যেটাকে আমরা ইসকেমিক স্ট্রোক বলি। দ্বিতীয়ত হলো রক্ত সরবরাহটা ওখানে রক্তনালী ছিঁড়ে যেয়ে যে রক্তক্ষরণ হয়ে যায় যেটাকে আমরা হেমোরেজিক স্ট্রোক বলি। তো বেশিরভাগ ক্ষেত্রেই ইসকেমিক স্ট্রোকটাই আমরা বেশি দেখতে পাই যেটার প্রগনোসিস কিন্তু অনেক ভালো। ইসকেমিক স্ট্রোকের সিভিয়ারিটি অনুযায়ী রোগীরা অনেক ক্ষেত্রে ২ থেকে ৬ মাসের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে যায় এবং কিছু, কিছু রোগী আমরা পেয়েছি মাত্র ২ থেকে ৩ সপ্তাহে তারা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পেরেছে। এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় রোগটাকে আর্লি ডায়াগনোসিস করা, দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া এবং ১ম থেকেই এই সমন্বিত চিকিৎসার অধীনে চিকিৎসা নেওয়া। সমন্বিত চিকিৎসা বলতে এখানে যেমন তার নিউরোলজি সমস্যার জন্য একজন নিউরোলজিস্টের দরকার। পাশাপাশি তার হাত-পায়ের শক্তি ঠিক রাখার জন্য একজন ফিজিওথেরাপি চিকিৎসা দরকার। তার কথা বলতে সমস্যা হলে একজন স্পিচ থেরাপি অ্যা চিকিৎসা দরকার। এইভাবে সমন্বিত চিকিৎসা যদি নেয় তাহলে কিন্তু তারা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। অনেকাংশে ভালো না হলেও পরিপূর্ণ সুস্থ না হলেও 80 to 90% সুস্থতা নিয়ে সে তার জীবনযাপন করতে পারে।